সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ থেকে শুরু করছি মোহনা টেলিভিশনে আমাদের খেলাধুলা নিয়ে বিশেষ আয়োজন টেলিটক 3G টাইম স্পোর্টস। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা খেলাধুলার গবেষণা, উন্নয়ন, পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলবো কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিয়ে। তারই ধারাবাহিকতায় আমরা আজ আলোচনা করব ফুটবল নিয়ে। আমরা আজ স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যকে। বিপ্লব, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। বাংলাদেশের ফুটবলের বর্তমানে এই অবস্থা, আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে ফুটবল হ্যাঁ, 90 দশকে যেটা 80 থেকে 90 দশকে যে ফুটবলের একটা ক্রেজ ছিল সেটা কিছুটা ঝিমিয়ে পড়েছে। আর তার একমাত্র কারণ আমি মনে করব যে মাঝখানে অনেকগুলো বছর ফুটবলটা ঠিকমতো নিয়মিতভাবে হয়নি। তো বিগত 5-6 বছর আপনার ফুটবলটা কিন্তু এখন নিয়মিতভাবে হচ্ছে সালাউদ্দিন ভাই প্রেসিডেন্ট হওয়ার পর ফুটবল ফেডারেশনে। তো আমি মনে করি যে ফুটবলটা একটা অবস্থায় যাবে, আর তার জন্য অবশ্যই ফুটবলকে সময় দিতে হবে এবং ফুটবলটা সারা বছর মাঠে থাকতে হবে। পাশাপাশি যে ফুটবলের যে প্ল্যানগুলো নিতে হবে, ভালো ভালো প্ল্যান নিতে হবে। তো আমি মনে করি ফুটবল দর্শক আসবে, কারণ দর্শক আসার পিছনে সব একটা যুক্তি দেখাবো আমি। 80 থেকে 90 দশকে যখন ফুটবলটা মাঠে ছিল তখন বাংলাদেশের বিনোদনের দুইটা জিনিস ছিল, এক ফুটবল, সেকেন্ড থিং ছিল বাংলা সিনেমা। সো বাংলাদেশের মানুষ কিন্তু বিনোদন বলতে এই দুইটা জিনিসকে বুঝতো। আর এর মধ্যে আমার যতটুকু আমি 90 দশকের পর আসা, তো আমি যখন 90 দশকের পর আসি 94 থেকে আবাহনীতে, তো তখনও ফুটবলের একটা ক্রেজ ছিল। 94 থেকে 2000 তখনও ছিল, কারণ ওই সময়টাও ক্রিকেট একটা অবস্থায় যায়নি। তো আমাদের বর্তমানে যে অবস্থা, এই অবস্থায় ধরেন প্রায় 200 থেকে 300 চ্যানেল থাকে, টিভি চ্যানেল, তখন কিন্তু এরকম ছিল না। তো আমি মনে করি ফুটবলটা একটা অবস্থায় যাবে। আর ফুটবলের পিছিয়ে মানে সবচেয়ে বড় যে স্পন্সর আসতে হবে, ভালো ভালো স্পন্সর আসতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতার প্রয়োজন ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য। ফুটবল একটা ব্যয়বহুল খেলা। তো আমি মনে করি সবাই যদি ফুটবলকে এগিয়ে নিতে হয় তাহলে অবশ্যই সাপোর্ট দিতে হবে ফুটবলকে। আমরা একটি জিনিস জেনেছি যে বিপ্লব ভাই, যে বাংলাদেশের ফুটবলের পেশাদারিত্ব নিয়ে কথা হচ্ছে, যে অনেকেই জানে যে বাংলাদেশের ফুটবলের পেশাদারিত্ব নেই। এই পেশাদারিত্ব নিয়ে কিন্তু আমরা জেনেছি যে বাংলাদেশের ফুটবল যারা খেলছে, এখন ভালো ফুটবল খেলছে, তাদের মধ্যে অনেক পেশাদারিত্ব মনোভাব আছে এবং ক্লাবগুলো বেশ তাদেরকে পেশাদারিত্ব নিয়ে সেখানে মনোভাব নিয়ে তাদেরকে ক্লাবে নেওয়া হয়। তা আপনি এই বিষয়টিকে কিভাবে বলবেন? অবশ্যই, যে এখন বর্তমানে যারা আমরা ফুটবল খেলি, সো আমাদের একটা স্ট্যান্ডার্ড টাকা পয়সা পাওয়া যাচ্ছে। এবং বর্তমানে আপনি হয়তো জানেন হয়তো জিনিসটা, যে মানে একটা এভারেজ প্লেয়াররা 25 থেকে 30 লাখ টাকা পাচ্ছে। সো আমার মনে সর্বোচ্চ আমরা 35-40 লাখ টাকা প্লেয়ার পাচ্ছে। সো আমি মনে করি ফুটবলটা কিন্তু অনেকটাই পেশাদারিত্ব অবস্থায় চলে এসেছে, কারণ আমরা যারা খেলি সবাই কিন্তু ফুটবলটাকে প্রফেশন হিসাবে নিয়েছি। আর আমার মনে হয় যে উঠতি যারা আসবে, তো এই প্রফেশনালিজম যদি থাকে সারা বছর, তো আমার মনে হয় উঠতি জেনারেশনরা তারাও চিন্তা করবে যে আমরা ফুটবল খেলি। ফুটবল খেলে একটা সবচেয়ে বড় জিনিস যে ফুটবল এই দেশের মানুষের প্রাণের একটা খেলা। তো এখনো গ্রামগঞ্জে গেলে এখনো দেখা যায় ফুটবলের কি ক্রেজ, এখনো আমাদের ফুটবলের ক্রেজ অনেক ভালো অবস্থা আছে। তার জন্য অবশ্যই সঠিক পন্থায় যে ফুটবলটাকে কিভাবে এগোতে হবে, ড্রিম দেখতে হবে আমাদের। যেমন 2022 আমাদের একটা ড্রিম আছে সামনে, সালাউদ্দিন ভাই। সো এই ড্রিমটা কিন্তু উনি দেখেছেন। আর মানুষ স্বপ্ন ছাড়া কিন্তু বাঁচতে পারে না, আমার মনে হয় স্বপ্ন দেখেই এগিয়ে যেতে হবে। তো আমার মনে হয় যে ফুটবল যদি এগিয়ে নিতে হয় সবাই সাপোর্ট লাগবে। এক সালাউদ্দিন ভাইয়ের পক্ষে সম্ভব না যে এই ড্রিম পূর্ণ করতে। তো উনার এই ড্রিম পূর্ণ যদি করতে হয়, অবশ্যই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে সবচেয়ে সাপোর্ট দিতে হবে সবার আগে, রাষ্ট্রীয়ভাবে, এবং পাশাপাশি যে কর্পোরেট গুলো আছে তারা অবশ্যই এগিয়ে আসতে হবে ফুটবলের জন্য, এবং বেশি বেশি খেলা দেখাতে হবে চ্যানেলগুলোতে। আর আমরা আরেকটি বিষয় জেনেছি যে আসলে বাফুফের সম্মানিত সভাপতি যেটা বলেছে ভিশন 2022 যেটা ঘোষণা করেছে, আসলে এইটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কোন বিষয়গুলো দিকে সবচেয়ে বেশি টেক কেয়ার করতে হবে, কোন বিষয়গুলো দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে আমাদেরকে? আমার কাছে যেটা মনে হয় যে ফুটবল আমি খুব ছোট থেকে কিন্তু আপনার জুনিয়র লেভেল থেকে আসা, আর এই পর্যন্ত আসার পিছনে কিন্তু জুনিয়র লেভেল থেকে। তো আমার মনে হয় যে আমাদের অবশ্যই একাডেমি দরকার, বিশেষ করে 2-3টা একাডেমির প্রয়োজন, যেখান থেকে আমাদের প্লেয়াররা পাইপলাইনে থাকবে। যে জাতীয় দল থাকবে, তার পাশাপাশি আপনার এজ লেভেল 18, 16, 20, 22 লাইক দ্যাট টিম, এরকম যদি কন্টিনিউয়াস টিম থাকে এবং প্লেয়ার থাকে, তাহলে দেখবেন যে জাতীয় দলে কেউ খারাপ খেললো সে নেমে যাবে, তার জায়গায় আরেকজন যাবে। তো প্লেয়ারদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতাও আসবে। আর প্লেয়ারদের অবশ্যই প্রফেশনালিজমের মধ্যে আনতে হবে। সবাইকে একটা মানে বেতন কোথায় আনলে তাদের যদি সবকিছু যদি সাপোর্ট দেওয়া হয় প্লেয়ারদের, আমার মনে হয় যে আমাদের দেশে আপনার ভালো প্লেয়ার আছে, যে ফাইন্ড আউট করলে অনেক ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে। তাদেরকে একটা টাইম দিতে হবে এবং দীর্ঘ সময় তাদেরকে যদি আমরা প্রশিক্ষণের মাধ্যমে একটা অবস্থায় রাখতে হবে সারা বছর,
যে আমি করলাম আবার বন্ধ করে দিলাম তা হবে না, কন্টিনিউয়াস রাখতে হবে এবং তাদেরকে নিয়ে প্ল্যান করতে হবে। কিন্তু আমরা দেখেছি যে বাফুফে কিছুদিন আগে স্কুল ফুটবল শুরু করেছিল এবং পায়োনিয়ার ফুটবলও আমরা কন্টিনিউয়াস চলছে না। হ্যাঁ, এই বিষয়গুলো যে ওখান থেকে কিন্তু হাজার হাজার ফুটবলার কিন্তু চলে আসে এবং ভালো ফুটবল বাছাই করার পেছনে কিন্তু এটা একটা বড় ভূমিকা পালন করে। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে পায়োনিয়ার ফুটবলের আমাদের জন্য কতটুকু পজিটিভ এবং এটা কিভাবে আরো বেশি কন্টিনিউয়াসলি করা যায়? দেখেন, আমি প্রথমে বললাম যে আমি কিন্তু স্কুল এবং পাইনিয়ার ফুটবল থেকে আসা। আজকে আমি আমার মতো আমার 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 সময়ে আমি আমিনুল, গোলকিপার আমিনুলের কথা বলবো, আমরা কিন্তু একসাথেই শুরু করা। সো পাইনিয়ার থেকে খেলেছি আমরা, আমার মনে আছে আমি 93-তে দীপালিতে শুরু করা, তো তখন থেকে কিন্তু সবার নজরে আসা। আর পাইনিয়ার থেকে যখন টিম করা হয়, এখনো পাইনিয়ার হচ্ছে। তো আমি মনে করি যে পাইনিয়ার থেকে বাছাই করে যদি প্লেয়ারদেরকে একটা দীর্ঘমেয়াদী অবস্থায় রাখা যায়, তাহলে এরকম অনেক প্লেয়ার বের হয়ে আসবে। তো আমাদেরকে সেই সুযোগগুলো দিয়েছে বলে আজকে আমরা এখানে আসতে পেরেছি। এত কিছুর পর আসলে ফুটবলে আমরা বেশ আশাবাদ এবং আমাদের ফুটবল একদিন আলোর মুখ দেখবে, আমরা এটা আশা করছি। আপনি বাংলাদেশের ফুটবলটাকে কোথায় দেখতে চাচ্ছেন? আমি শুধু এটাই দেখতে চাচ্ছি, ভিশন 22 যে টার্গেট নিয়ে সালাউদ্দিন ভাই এগুচ্ছে, তো আমি চাইবো যে বাংলাদেশের ফুটবলটা অন্তত বিশ্বকাপ না হোক, অন্তত এশিয়ার 20টা দেশের মধ্যে যেন বাংলাদেশের ফুটবল অবস্থান করে, সেটাই চাইবো আমি। তো আমার মনে হয় যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে সবার সহযোগিতায়, এবং সবাই যেন বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সালাউদ্দিন ভাইকে সাপোর্ট করে, ফুটবলকে যেভাবে সুন্দরভাবে একটা অবস্থানে নিয়ে যেতে পারে সালাউদ্দিন ভাই, সেদিকে সবাই খেয়াল রাখে। এবং পাশাপাশি আমি সরকারকেও বলবো যে পৃষ্ঠপোষকতা করার জন্য, বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ ভাবে পৃষ্ঠপোষকতা করার জন্য। বর্তমান প্রজন্মের খেলোয়াড়দেরকে আপনার কোনো কমেন্টস? অবশ্যই, যে ফুটবল এখন একটা অবস্থায় আছে এবং ফুটবলে টাকা পয়সাও ভালো, তো আমার মনে হয় সবাই ফুটবলের প্রতি একটু ঝোঁকা উচিত এবং ফুটবলে আসা উচিত। ফুটবলে আসুন আপনারা, এবং আমি মনে করি যে ফুটবলে আসলে আমাদের ফুটবল একটা অবস্থানে যাবে ইনশাআল্লাহ। যে আপনারা সবাই যদি আসেন, ফুটবল খেলেন, যে ফুটবল আগামীতে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন ফুটবলকে নিয়ে, সেই স্বপ্ন অবশ্যই একদিন পূর্ণ হবে। আপনারা সবাই ফুটবলের প্রতি মনোযোগী হন। বিপ্লব ভাই, আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমাকে আমন্ত্রণ জানার জন্য মোহনা টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমি আশা করি যে মোহনা টিভি আরো এগিয়ে যাবে এবং দেশের খেলাধুলার সব সমস্যা এবং সবকিছু নিয়ে খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য মোহনা টিভি এগিয়ে আসবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি টেলিটক টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট বিরতিতে। বিরতির পর আমাদের সাথে জয়েন করবেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম। ততক্ষণ আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেলিটক 3G টাইম স্পোর্টসে। বিরতির আগে আমরা কথা বলছিলাম বাংলাদেশের ফুটবলের সাবেক অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের সাথে। বিরতির আগে আমরা বলছিলাম যে আমাদের সাথে যোগ দেবেন বাংলাদেশের ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য এবং একই সাথে বাংলাদেশ স্কুল ফুটবল ফেডারেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম। আমাদের সাথে আছেন শেখ মোহাম্মদ আসলাম। আসলাম ভাই, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আছি ইনশাল্লাহ ভালো। আসলাম ভাই, বাংলাদেশের ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আগে বলেছি আমরা আজকে কথা বলবো। তার মধ্যে হচ্ছে বাংলাদেশের ফুটবলের বর্তমান যে অবস্থায় আছে, যে আপনাদের সময়কার ফুটবল আর এখনকার ফুটবল, মানে এটা হচ্ছে আমরা এক কথায় বলতে পারি রাত দিন তফাৎ। কেন এটা কেন হচ্ছে এটা? আসলে ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমাদের সময়কার ফুটবলটা ছিল, আসলে আমরা ফুটবল এনজয় করেছি এবং আমাদের নিজেদের ভিতর যে প্রচুর খেলোয়াড় ছিল, প্রতিভাবান খেলোয়াড়, এইখানে আমাদের যে কম্পিটিশনটা হতো, সেই কম্পিটিশনটা বর্তমানে যে যারা ফুটবল খেলছে সেটা তারা ফেস করছে না। যার ফলে আমাদের ওই ঘাত প্রতিঘাত উঠতে আমাদেরকে আসলাম হতে হয়েছে, অথবা সালাউদ্দিন হতে হয়েছে, অথবা এনায়েত হতে হয়েছে, অথবা বাবলু হতে হয়েছে। সো এই ধরনের কম্পিটিশন না আসা পর্যন্ত কোয়ালিটি ফুটবল হবে না বাংলাদেশে। সেটার জন্য আসলে আমাদের কোন বিষয়টিকে সবার আগে আমাদের সচেতন হতে হবে এবং কোন বিষয়টিকে আমাদের লক্ষ্য রাখতে হবে সবার আগে? আমি মনে করি ফুটবলটি বাংলাদেশের আপামর জনসাধারণের প্রাণের খেলা এবং এটা আমাদের অস্থি মজ্জায় জড়িত। এইটাকে আমাদের সরকারি পৃষ্ঠপোষকতা হোক কিংবা ব্যক্তিগত পৃষ্ঠপোষকতা হোক, এটাকে চাঙ্গা করা দরকার। তাহলে হবে কি, যুব সমাজটা একটা সুন্দর ডিসিপ্লিন এনে দেবে এবং আমাদের নতুন নতুন ফুটবলার বেরিয়ে আসবে, ফলে কোয়ালিটি ফুটবলার আসবে। আমাদেরকে গ্রামগঞ্জে যেতে হবে। মানে আগমন ফুটবলে খুলনা থেকে। খুলনার ফুটবলটা এখন প্রায় মৃত প্রায় বলা যায়। তো এই ফুটবলটাকে আবার চাঙ্গা করার জন্য লোকাল অর্গানাইজার যারা আছে তাদেরকে
উৎসাহিত করতে হবে তাদের। আপনার কথা সূত্র ধরে আমি একটু বলতে চাচ্ছি যে আসলে গত 2 বছর থেকে আপনারা জেলা ফুটবল আবার শুরু করেছেন, তো এইটা আসলে কতটুকু আমরা ভালোভাবে শুরু করতে পেরেছি এবং এটা থেকে আমরা কতটুকু আউটপুট পাবো বলে আপনি মনে করছেন? অ্যাকচুয়ালি দেখেন, এই যে শীতের মৌসুম আসছে, এই মৌসুমে আমরা ওই নবান্নের যে ফেস্টিভ মুডটা তৈরি হতো, আচ্ছা এইখানে কিন্তু প্রচুর ফুটবল হতো গ্রামে গঞ্জে, যেটা আজকে মৃত প্রায়। এই ফুটবলটাকে চাঙ্গা করা গেলে আমার মনে হয় প্রচুর ফুটবলার আসতো, এবং ওই স্কুল লেভেলটাকে আপনাকে এমফাসিস দিতে হবে। ওখানে যদি আমরা হিট করতে পারি তাহলে আমার মানে অনেক ফুটবলার বেরিয়ে আসবে। শিওর। আসলাম ভাই, আমরা একটা জিনিস জানি যে মাঠে আসলে খেলোয়াড়দেরকে উৎসাহ দেওয়ার জন্য দর্শকদের অনেক বড় একটা ভূমিকা থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত সুন্দর একটা ফেডারেশন কাপ চলছে, কিন্তু সেখানে মাঠে দর্শক খরা, ঠিক আছে, ঠিক দর্শকরা ঠিক মতো মাঠে আসছে না, মাঠে গ্যালারি ফাঁকা। চলুন দর্শক, বাংলাদেশের ফুটবলের বর্তমান অবস্থানে একটু ফুটেজ দেখে আসি। আমি স্বাধীনতা, আমি অরাধিকা, আমি বিজয়ের গান। এত কাছে আসা, এত ভালোবাসা, মাথায় খেলা শত প্রাণ। সব রঙেতে মাত্র সদাই উড়বে শত গান। আমি জিতি, লাজ নাই, সকলের এই সম্মান। আমি স্বাধীনতা, আমি অরাধিকা, আমি বিজয়ের গান। এত কাছে আসা, এত ভালোবাসা, মাথায় খেলা শত প্রাণ। সব রঙেতে মাত্র সবাই উড়বে শত গান। আমি জিতি, লাজ নাই, সকলের এই সম্মান। দেখা হবে মাঠে ঘাটে, কাজের পক্ষে খেলা চান। সব মানুষের মনে মাঝে ভালোবাসার আহ্বান। রং মিলেছে সব পতাকা, বিশ্ব জুড়ে অভিযান। আজি জিতি, লাজ নাই, সকলের এই সম্মান। আসলাম ভাই, যেটা বলছিলাম যে বাংলাদেশের ফুটবলে বর্তমান চালচিত্র নিয়ে আমরা দেখে এসেছি যে মাঠে খুব সুন্দর খেলা হচ্ছে, বাট মাঠে দর্শক দর্শক খরা। খরা। তো আপনি এই বিষয়টি নিয়ে যদি আমাদেরকে বলেন, কেন মাঠে কিভাবে দর্শককে পরিপূর্ণ করে দেওয়া যেতে পারে, কোন প্রক্রিয়া অবলম্বন করে আবার সেই আপনাদের যে সময় খেলেছিলেন সেই সময় মতো আবার দর্শক মাঠে ফিরে আসবে? আমি মনে করি যে আমরা কতটুকু ফুটবল খেলেছি আমি জানি না, বাট আমি যেদিন আমি লাস্ট ফুটবল খেলেছি 95-এ, Sure. সেদিনও দর্শক কানায় কানায় ভর্তি ছিল। তো আমি মনে করি যে আমরা দর্শকদের মন ভরতে পেরেছিলাম, বিকজ ওই কোয়ালিটি ফুটবল ছাড়া দর্শক টানা সম্ভব নয়। আর পাশাপাশি বলবো, আমাদের বর্তমানে যে ফুটবল ফেডারেশনের যে নীতি নির্ধারকরা যারা এই বিদেশি ফুটবলারদেরকে যে অ্যালাউ করেছে,
এক একটা দলে 7 জন করে খেলোয়াড় 4 জন খেলতে পারবে। এইখানে আমার মনে হয় আমাদের একটা বিরাট ক্ষত হয়েছে ফুটবলে, কারণ এইটাকে যদি কমিয়ে না আনা যায় তাহলে দেশীয় ফুটবলার আসবে না, এবং দেশের ম্যাক্সিমাম খেলোয়াড় আনছে আমাদের ক্লাব যারা, তারা অনেক টাকা খরচ করে ওই স্ট্রাইকার না হলে ডিফেন্ডার না হলে মিডফিল্ডার, এই 3টা ক্রিম জায়গাগুলো আমাদের লোকাল ফুটবলাররা খেলার সুযোগ পাচ্ছে না, যার ফলে আমাদের দিন দিন ফুটবলাররা নিরুৎসাহিত হচ্ছে। এটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার। আর আমরা একটু কথা বলবো যে আমরা যে স্কুল ফুটবল নিয়ে, আপনি স্কুল ফুটবল হচ্ছে যে ফুটবলের একটা সূতিকাগারে বলা যায়, যেখান থেকে আমরা ভালো খেলোয়াড় খুঁজে বের করতে পারি। আপনি স্কুল ফুটবলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, যে যাদেরকে আপনারা স্কুল ফুটবলের মাধ্যমে খেলার মাধ্যমে যাদেরকে আপনি খুঁজে বের করেন, তাদেরকে পরবর্তীতে কি ধরনের আপনি হসপিটালিটি করেন? না, আসলে এখানে আমি আমার ব্যর্থতা দায় নিয়ে আমি বলতে চাই, গতবার আমরা স্কুল ফুটবল করেছিলাম সারা বাংলাদেশে, সমস্ত উপজেলা পর্যন্ত আমরা গিয়েছিলাম, 480টি উপজেলা, এবং আমরা এভারেজ করে দেখেছি আমাদের নিয়ার অ্যাবাউট 75,000 স্টুডেন্টস ওয়ার ইনভলভ। এই যে আমরা এতগুলো বাচ্চাকে আমরা একটা সুন্দর সময় নিয়ে আমরা কাজ করেছি, এই বাচ্চাগুলো অ্যাটলিস্ট একটা ডিসিপ্লিনে এসেছিল। এখান থেকে আমি প্রায় 700 থেকে 800 খেলোয়াড় আমরা খুঁজে বের করেছিলাম, আমাদের যারা ট্যালেন্ট হান্টিং এর প্রোগ্রামে জড়িত ছিল, আমাদের কোচেস যারা ছিল তাদের মাধ্যমে আমরা করেছি। এদেরকে পরবর্তীতে আমরা ট্রেনিং দেওয়ার একটা পরিকল্পনা আমাদের ছিল, কিন্তু সেটা এখনো করতে পারি নাই, এটাই আমার ব্যর্থতা। তো আশা করি আমরা সুযোগ সুবিধা পেলে এই বাচ্চাদেরকে আবার খুঁজে বের করবো, ইনশাল্লাহ ট্রেনিং এর ব্যবস্থা করব। বাট তার পাশাপাশি আমি বলবো, আমাদের 64টা উপজেলায় যদি লিগ সরাসরিভাবে আমাদের এই বাচ্চাগুলোকে ইনভলভ করা যেত লিগে, তাহলে আমার মনে হয় এই বাচ্চাগুলো আরো বেটার ফুটবলার হয়ে বেরিয়ে আসতে পারতো। আসলাম ভাই, আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় একেবারে শেষ প্রান্তে, তবে দর্শক আপনাদের জন্য থাকছে টেলিটক টাইম স্পোর্টসের সৌজন্যে ছোট্ট কুইজ। আজকের কুইজ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতির নাম কি? অপশন এ কাজী সালাউদ্দিন, অপশন বি আব্দুল সালাম মুর্শিদি। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন মোহনা স্পেস আপনার নাম এবং সঠিক উত্তর এ অথবা বি, এবং পাঠিয়ে দিন 6969 নাম্বারে। তবে অবশ্যই পাঠাতে হবে আগামীকাল রাত 12টার মধ্যে। আসলাম ভাই, আপনি আসলে বাংলাদেশের ফুটবলকে কোথায় দেখতে চাচ্ছেন? আমি আসলে বাংলাদেশ ফুটবল নিয়ে অনেক আশাবাদী। এখনো আমাদের যে ট্যালেন্ট গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে আছে, এদেরকে যদি এক করা যায়, আমরা সাউথ ইস্ট এশিয়ায় ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হব, পাশাপাশি আমরা এশিয়ায় মাথা উঁচু করে দাঁড়াতে পারবো ফুটবলে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। দর্শক, আমরা জানি যে ফুটবলের যে সুদিন ছিল সেই সুদিন আবার ফিরে আসবে, এবং মাঠে দর্শক যাবে, কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠবে গ্যালারি। এবং খেলাধুলা নিয়ে যে কোনো পরামর্শ কথা আমাদেরকে জানাতে পারেন, আপনি জানান আমাদেরকে, আমরা জানাবো বিশ্ববাসীকে। আমাদেরকে ইমেল করতে পারেন timesportsbd@gmail.com, এবং ফেসবুক, টুইটার সহ প্রত্যেকটি সামাজিক মাধ্যমে আমাদের সাথে আপনি যোগ দিতে পারেন। আসলাম ভাই, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি, বর্তমান প্রজন্মের খেলোয়াড়দের সম্পর্কে যদি আপনার কোনো কমেন্টস থাকে। আমি বর্তমান যারা খেলছে ফুটবল তাদেরকে উৎসাহিত করার জন্য আমি বলবো, বেশি বেশি করে আপনারা প্র্যাকটিস করুন, এবং বাংলাদেশের ফুটবল আবার ঋত গৌরব ফিরে পাক, এই প্রত্যাশা করি। আমরাও প্রত্যাশা করি, আশা করছি যে বাংলাদেশের ফুটবলে আবারও সেই সুদিন ফিরে আসবে, এবং বাংলাদেশের ফুটবল আবারও দর্শক মাঠে ফিরে আসবে, এই কামনা করছি। আসলাম ভাই, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আবার, সেই পর্যন্ত ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ করার জন্য মোহনা টিভিকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, টেলিটক 3G টাইম স্পোর্টস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামী দিন অন্য কোনো নতুন অতিথিকে নিয়ে এবং অন্য কোনো নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোহনার সাথে থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। মাথায় খেলা শত প্রাণ সম্ভ্রমে